আজ আপনাদের কাছে জবা নামের এক মেয়ের গল্প বলতে চাচ্ছি, যার জীবনে জড়িয়ে আছে অদ্ভুত এক ঘটনা। এত সুন্দর চেহারা নিয়েও বিয়ে করতে হয় বাবার বয়সী এক লোককে, আবার তার দ্বারা নির্যাতিত হতে হতো। তাই তো অন্তরালে গড়ে ওঠে আরেক সম্পর্ক, যেই সম্পর্কটা খুবই অদ্ভুত রহস্যময়ী, যা শুনলে আপনার গা শিউরে উঠবে। তাই ভিডিওটি স্কিপ না করে জবার জীবনের গল্প ও রহস্য আমার কাছে শুনুন। গল্পের শুরুতে একজন সাংবাদিক ডাক্তারের সাথে এক পেশেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। তার জীবনে ভয়ঙ্কর কিছু ঘটেছে, তাই ওই পেশেন্টের সাথে কি এমন ঘটেছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলার জন্য রিকোয়েস্ট করে ডাক্তারকে। ডাক্তার তখন গল্প বলতে শুরু করে। রনি নামের এক শিল্পপতি ছেলেকে দেখি, যার টাকা পয়সা বাড়ি গাড়ি নারী কোনো কিছুর অভাব নেই। রনির ঘরে সুন্দরী বউ রয়েছে, তবুও অন্য এক মেয়ের সাথে সে পরকীয়া করে। তার এরকম জীবনযাপন দেখে দুজন বন্ধু আলোচনা করেছিল, তাকে একদিন এসব কিছুর কর্মফল অবশ্যই ভোগ করতে হবে। এরপর একদিন রনির অন্য কোথাও পোস্টিং হয় 1 বছরের জন্য। তাই সে তার সুন্দরী স্ত্রী বেলিকে নিয়ে নতুন এক বাংলো বাড়িতে এসে উঠে। কাজের জন্য 1 বছর এখানে থাকতে হবে। বাড়িটা বেশ সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ। পরের দিন রনি অফিসের কাজের জন্য গাড়ি নিয়ে অফিস চলে যায়। বেলিকে সারাদিন একা থাকতে হবে, তাই বাড়ির কেয়ারটেকার মজিদকে বলে, কিছুক্ষণ পর আপনি ছাদের গেটটা খুলে দিয়েন, আমি ছাদে হাঁটতে যাব। কিন্তু মজিদ জানায়, ম্যাডাম ছাদে সমস্যা আছে, যায়েন না। বেলি বলে, কি সমস্যা? কিন্তু মজিদ ক্লিয়ার কোনো উত্তর দেয় না, শুধু বলে, ছাদে সমস্যা আছে, না যাওয়াই ভালো ম্যাডাম। বেলির কাছে বিষয়টা খুব সন্দেহজনক মনে হয়। সেদিন বিকেলে জবা নামের এক মেয়ে আসে। জবাও এই বাংলো বাড়িতেই থাকে। বেলি জবার সাথে পরিচিত হয়, দুজনের নামই ফুলের নামে। তাই জবা বলে, আমাদের বন্ধুত্বটা মনে হয় ভালোই জমবে। জবা ভীষণ টায়ার্ড ছিল, তাই ফ্রেশ হতে চলে যায়। সেদিন রাতে ঘুমানোর সময় বেলি রনিকে বলে, জানো আমি ছাদে যেতে চাইলাম, কিন্তু মজিদ আমাকে যেতে বারণ করলো। কিন্তু কেন বললো? রনি বলে, হয়তো ছাদে রেলিং টেলিং নেই, তুমি পড়ে যাবে, এই জন্য নিষেধ করেছে। বেলি আরো বলে, এই বাড়িতে 2 বছর ধরে জবা নামের এক মেয়ে থাকে, সেই স্কুল টিচার। ভালোই হয়েছে, তার সাথে আড্ডা দেওয়া যাবে। এসব শুনতে শুনতে রনি ঘুমিয়ে যায়। এরপর বেলি ওয়াশরুমে গেলে হঠাৎ ওপর তলা থেকে দুজন মানুষের আজগুবি কথা তার কানে ভেসে আসছিল। একজন ছেলে ও মেয়ের কথা সে শুনতে পায়। কিন্তু এত রাতে এরকম আওয়াজ শুনে একটু ভয় পেয়ে দ্রুত বিছানায় এসে সে শুয়ে পড়ে। পরদিন রনি অফিস যাওয়ার সময় জবাও তখন স্কুলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় অগোচরে একটি খাতা ফেলে রেখে যায় গেটের বাইরে। জবা হেঁটে হেঁটে স্কুলে পড়াতে যাচ্ছিল। তখন গাড়ি নিয়ে রনি আসে। জবাকে দেখে গাড়ি ব্রেক করে আর বলে, আমার স্ত্রী বেলির কাছে আপনার কথা শুনেছি, আমার গাড়িতে উঠুন, আপনাকে নামিয়ে দেই। কিন্তু জবা যেতে রাজি হয় না। তখন রনি গাড়ি থেকে নেমে জবার ফেলে আসা সেই খাতাটি দেখিয়ে বলে, আপনি হয়তো ভুল করে খাতাটি ফেলে চলে এসেছেন। রনি এটার সুযোগ নিয়ে জবার সাথে কথা বাড়ানোর চেষ্টা করে, কারণ তার চরিত্রে ঝামেলা আছে। জবা তাকে সময় না দিয়ে খাতাটা নিয়ে চলে আসে। এদিকে বেলি মজিদকে জিজ্ঞাসা করে, আচ্ছা জবা কি উপরে একাই থাকে, না অন্য কেউ সাথে আছে? আমি যে কথা শুনতে পেলাম। কিন্তু মজিদ বলে, জানি না ম্যাডাম, আপনি তারে গিয়া জিগান। মজিদ কেন যেন বিষয়টা বলতে চাচ্ছিল না। তাই বেলির সন্দেহ আরো বেড়ে যায়, তাকে এই রহস্য খুঁজে বের করতেই হবে। এরপর জবা যখন স্কুলে পড়াচ্ছিল, তখন পড়ানোর সময় বা ফ্রি সময়ে জবা কাউকে দেখে কেমন যেন আচরণ করছিল। মনে হচ্ছিল কেউ তার সাথে কথা বলছে, কিন্তু আদতপক্ষে সেখানে কিছুই দেখতে পায় না। যাই হোক, এরপর বেলি বাড়ির ছাদের চিলেকোঠায় যায়। জবা ছাদের এই চিলেকোঠায় থাকে। বেলি দরজা নক করলে জবা দরজা খুলে। এরপর বেলি রুমে গিয়ে ভেতরে কাউকে খুঁজছিল। সে বিছানায় খেয়াল করে দেখে দুজন মানুষের দুটি বালিশ। জবা তাকে কফি করে দেয়। এরপর দুজনে কফি খেতে খেতে গল্প করছিল। বেলি তার কাছে জানার চেষ্টা করে, তোমার সাথে অন্য কেউ থাকে কিনা। কিন্তু জবা জানায়, আমি একাই থাকি। বেলি বলে, তাই বুঝি? তাহলে রাতে এত রোমান্টিক ভাবে কার সাথে কথা বলো? তখন জবা বলে, আমি বলতে পারি, তুমি যার কণ্ঠ শুনো সে কে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করবে না। জবা তার অতীতের গল্প শোনায়।
তার বয়স্ক হাজবেন্ড জব্বার কিছুদিনের জন্য ঢাকা যাচ্ছিল। তাই জবা বলে, আমাকে কিছু টাকা দিয়ে যান। জব্বার বলে, মিন্টুর কাছে দিয়ে যাচ্ছি। মিন্টু হচ্ছে বাড়ির কেয়ারটেকার। জবা বলে, আমার কাছে দিয়ে গেলে কি ক্ষতি? জব্বার বলে, তোরে টাকা দিয়ে গেলে সব টাকা তুই একদিনেই শেষ করে ফেলবি। আর আমি ঢাকা গেলে তুই বাড়িতে ফষ্টি নষ্টি করে বেড়াস, আমি কি জানি না? মিন্টু আমার সব রিপোর্ট দেয়। জব্বার জবার সাথে খারাপ ব্যবহার করে এরপর ঢাকা চলে যায়। মিন্টু জবার নামে কটু কথা লাগায় জব্বারকে। মিন্টু তাদের ফুড ফরমাস খেটে দেয় আর কি। এরপর জবা উঠান থেকে কাপড় তুলতে নিলে শরৎ নামের এক ছেলে মেডিকেল থেকে আসে। শরৎকে দেখে জবা মুচকি হাসছিল। দুজনের ভেতরে যেন কিছু একটা চলছে। মিন্টু এসব কিছু দূর থেকে খেয়াল করে। শরৎ হচ্ছে জবার প্রতিবেশী। পরদিন জবা শরতের রুমে আসে। রুমে এসে টেবিলে রাখা শরতের বই এবং বিভিন্ন রকম চায়ের কৌটা দেখছিল। শরৎ তখন ওয়াশরুম থেকে হঠাৎ বের হয়ে আসলে জবা লজ্জা পেয়ে দৌড় দিয়ে চলে যায়। শরৎ মেডিকেল স্টুডেন্ট। যাই হোক, সেদিন রাতে হঠাৎ জব্বার অসুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। তার ভীষণ জ্বর এসেছে। এরপর জবা সারা রাত তার সেবা যত্ন করতে থাকে। জবা দৌড়ে যায় শরতের কাছে নাপা ওষুধের জন্য। শরৎ তাকে নাপা দিয়ে দেয়। জবা তার সেবা যত্ন করে সুস্থ করে তোলে। কিন্তু তাকে সুস্থ করতে গিয়ে জবার শরীরে জ্বর চলে আসে। জব্বার সুস্থ হলে কাজের জন্য আবার ঢাকা চলে যায়। এদিকে শরৎ পড়ালেখার ফাঁকে ফাঁকে জানালা দিয়ে বারবার জবাকে খুঁজছিল। সারাদিন পেরিয়ে যায়, জবাকে সে একটিবারের জন্যও দেখতে পায় না। জবা উঠান থেকে তার কাপড়ও তুলতে আসে না। তাই শেষমেশ বাধ্য হয়ে শরৎ জবার বাড়ি যায় খোঁজ নিতে। জানালা দিয়ে দেখে জবা অসুস্থ হয়ে শুয়ে আছে। জবার ভীষণ জ্বর হয়েছে। অসুস্থ শরীর নিয়ে জবা দরজা খুলে। তখন হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে নিলে শরৎ তাকে ধরে ফেলে। এরপর শরৎ তাকে বিছানায় শুইয়ে দেয়। শরৎ তার শরীরে ভীষণ জ্বর দেখতে পায়, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ নেই। তাই শরৎ সেদিন সারা রাত তার পাশে থেকে জবার সেবা যত্ন করছিল, তাকে ট্রিটমেন্ট করছিল। মিন্টু রাতের অন্ধকারে বাইরে থেকে এসব লুকিয়ে লুকিয়ে দেখে। এরপর মিন্টু জব্বারকে ফোন করে জানায়, স্যার, জবা ম্যাডাম তো শরতের সাথে কাম সাইরা ফেলছে। কাম বুঝছেন তো, কাম করে ফেলছে। আপনি জলদি আসেন স্যার। যতটুকু না ঘটেছে তার থেকে বেশি বানিয়ে বলে দেয়। শরৎ সারা রাত সেবা যত্ন করে জবাকে কিছুটা সুস্থ করে তোলে। এরপর সকালে সে তার নিজের ঘরে ফিরে আসে। জব্বার সেই দিনই ঢাকা থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই জবার সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কারণ রাতে মিন্টু তো তাকে কান পরা দিয়েছে শরতের নামে। জব্বার শরৎ ও জবার সম্পর্ক নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। জবার শরীরের উপর দিয়ে সে অমানবিক টর্চার চালাতে থাকে। শরৎ বাইরে থেকে এসব চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে বুঝতে পারে মিন্টু তার নামে কান কথা লাগিয়েছে। তাই শরৎ রেগে গিয়ে মিন্টুকে মারধর করা শুরু করে। জব্বার জবাকে অমানবিক নির্যাতন চালিয়ে তাকে থ্রেট দিয়ে আবার সে ঢাকা চলে যায়। জবা এসব নির্যাতন আর সহ্য করতে না পেরে পরদিন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। গেটের সামনে শরতের সাথে দেখা হলে শরৎ বলে, কোথায় যাচ্ছ? জবা কোনো উত্তর দেয় না। এরপর শরৎ তার হাত ধরে নিজের রুমে নিয়ে আসে। জবাকে যেতে দেয় না। শরৎ বলে, আমাকে ফেলে রেখে তুমি পালাই যাচ্ছ? আর আমি নিজের টাকা খরচ করে ক্লাসে না গিয়ে তোমাকে সময় দিই, আর তুমি স্বার্থপরের মতো আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ? কেন যাচ্ছ বলো আমায়, বলো। তখন জবাব বলে, আমি চাই না আমার জন্য তোমার ক্ষতি হোক, তোমার ক্লাস মিস হোক। এরপর দুজনেই নিজেদের রাগ নিয়ন্ত্রণ করে কিছুক্ষণ চুপচাপ থাকে। এরপর শরৎ জবার হাতে হাত রেখে তাকে আশ্বস্ত করে। আসলে দুজনের মধ্যে ভেতরে ভেতরে প্রেম চলছে অনেক দিন যাবত, যা এর আগে দুজনের আচরণে বেশ কয়েকবার প্রমাণ পেয়েছি। এরপর দেখতে পাই শরৎ ও জবা ওই বাড়ি ছেড়ে দিয়ে নতুন এক বাংলো বাড়িতে এসে উঠে। জবা তার হাজব্যান্ড জব্বারকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। শরৎ জবাকে বলে, আমার মেডিকেল পরীক্ষা শেষ হতে আর 1 বছর বাকি। আমার মেডিকেলটা শেষ হোক, এরপর তোমাকে বিয়ে করব। কিন্তু তার আগে জব্বারের সাথে তোমার ডিভোর্স হওয়াটা জরুরি। শরৎ ও জবা এখানে একসাথে সুখে শান্তিতে ঘর বাঁধার স্বপ্ন দেখে। শরতের মেডিকেল শেষ না হওয়া পর্যন্ত দুজন একসাথে এখানে থাকবে। দুজন বিয়ে না করে একসাথে থাকতে শুরু করে। এখানে শরৎ জবার কাছে জানতে পারে জবার জন্মের পর তার মা মারা যায়,
আর যখন সে কলেজে পড়ে তখন বাবাও মারা যায়। তার বাবা টিচার ছিল, আর জবারও স্বপ্ন স্কুল টিচার হওয়ার। বাবা মা মারা যাওয়ার পর জবা তার মামার কাছে ছিল, আর ওই মামাই তাকে বুড়ো জব্বারের কাছে বিয়ে দিয়েছিল। যাই হোক, এরপর শরৎ ও জবা দুজনে হাসি আনন্দে অনেক রোমান্টিক ভাবে দুজনে সময় পার করছিল। দুজনের প্রেমের সম্পর্কটা আরো অনেক গভীর হয়ে যায়। এভাবে একসাথে বেশ কিছুদিন সময় কাটানোর পর শরৎ ও জবা একদিন শপিং করতে মার্কেটে যায়। কিছু কসমেটিক্স কেনাকাটার পর শাড়ির দোকানে যায়। একটা শাড়ি জবার ভীষণ পছন্দ হয়, তাই শাড়িটা সে কিনতে চায়। কিন্তু শরৎ তো স্টুডেন্ট, তার কাছে এত টাকা পয়সা নেই। শরৎ বলে, চলো আমরা অন্য কোথাও আরো দেখি। এই বলে জবাকে নিয়ে বাইরে চলে আসে। জবার মন ভীষণ খারাপ, শাড়িটা তার খুব পছন্দ হয়েছে, কিন্তু শরৎ বলে, আমার কাছে তো এত টাকা নেই। জবা বলে, তাই বলে কি শাড়ি কিনবো না? এই বলে অভিমান করতে থাকে। কিন্তু শরতের অবস্থাও তো বুঝতে হবে, আমি চাকরি বাকরি করি না, আমি টাকা কোথায় পাবো? কিন্তু জবা বাচ্চা সুলভ আচরণ করতে থাকে। শাড়ি কিনে দিতে না পারলে আমাকে এখানে নিয়ে আসলা কেন? এটা নিয়ে দুজন একটু রাগ অভিমান করে দুজন দুদিকে চলে যায়। নারীর মন যে আসলে কখন কি চায়, কখন কাকে ভালোবাসে, সেটা তারা নিজেও জানে না। ছোট ছোট বিষয় নিয়ে তারা বারে বারে ভুল করে। কিছুক্ষণ পর একজন মুরব্বী জবার কাছে এসে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে জবাকে বলে, সংসারে টুকটাক ঝামেলা তো থাকবেই, তুমি তো আমার মেয়ের মতো, তোমার হাজবেন্ডকে আমি ভালো করে চিনি, চলো গাড়িতে উঠো, তোমাকে বাসায় নামিয়ে দেই। জবা তাকে বিশ্বাস করে গাড়িতে উঠে, কিন্তু এই মুরব্বীর মনে রয়েছে শয়তানি চিন্তা ভাবনা। মুরব্বী গাড়ির ভেতর জবার সাথে অশ্লীল কাজ করতে চায়। জবা তখন জোরে জোরে চিৎকার করতে থাকে। এরপর চিৎকার শুনে আশেপাশে থাকা লোকজন ছুটে আসে। লোকজনের মারের ভয়ে মুরব্বী গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। ওখানে থাকা লোকজন জবাকে জিজ্ঞাসা করতে থাকে, আপা কি হয়েছে, লোকটা কি করছিল? তখন শরৎ চলে আসে। গাড়িতে জবাকে দেখে বলে, ভাই সে আমার স্ত্রী, আপনারা চলে যান। জবা শরৎকে বলে, দেখো লোকটা আমার কি করেছে। এরপর রাস্তায় ট্রাফিক সিগন্যাল পড়লে একটি মেয়ে ফুল নিয়ে দৌড়ে এসে বলে, আপা ফুল নেবেন? ফুল। এরপর ফুল নিয়ে জবা ভীষণ খুশি ছিল। শরতের সাথে ফুল নিয়ে খুনসুটি করতে থাকে। শরতেরও রাগ অভিমান ভেঙে যায়। এরপর হঠাৎই বৃষ্টি শুরু হয়। শরৎকালের এই বৃষ্টি জবার ভীষণ পছন্দ, তাই জবা গাড়ি থামিয়ে মনের আনন্দে বৃষ্টিতে ভিজতে শুরু করে। জবা ভীষণ খুশি ছিল। জবার সাথে ভিজতে শরৎকেও আসতে বলে। এরপর শরৎ গাড়ি থেকে নেমে জবার সাথে ভিজতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই একটা গাড়ি প্রচন্ড গতিতে এসে তাকে ধাক্কা মারে। আর এই ভয়ানক রোড অ্যাক্সিডেন্টে জবার চোখের সামনে শরৎ মারা যায়। শরতের মৃত্যুর পর জবা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে। বুড়ো স্বামীর কাছেও সুখ পেল না, আর শরৎকে কাছে পেয়েও হারিয়ে ফেলল। পৃথিবীতে সবার কপালে হয়তো সুখ জোটে না, যেটা জবার সাথে হয়েছে। জবা শরৎকে হারিয়ে হতাশায় ডিপ্রেশনে সুইসাইড করতে যাচ্ছিল। যখনই সে সুইসাইড করবে তখনই হঠাৎ শরতের কথা শুনতে পায়। জবা তুমি কি করছো? জবা আর সুইসাইড করতে পারে না। জবা তার আশেপাশে শরতের উপস্থিতি টের পায়। শরতের কালো ছায়া যেন সব সময় তাকে ঘিরে আছে। শরৎ ছায়া হয়ে তার আশেপাশে সব সময় থাকে। এভাবে পার হয়ে যায় 2 বছর। জবার মধ্যে শরতের কালো ছায়া বসবাস করে। শরতের ছায়া তাকে সব সময় স্পর্শ করে। জবার মুখে এই গল্প শুনে বেলি ভয়ে ভীতসিত হয়ে যায়। এরপর জবা শরতের কালো ছায়া বেলির সামনে হাজির করায়। কালো ছায়া কেমন যেন অদ্ভুত আওয়াজ করতে থাকে। বেলি তখন ভয়ে চিৎকার করে ওঠে। এই ঘটনার পর থেকে বেলি যেন কেমন হয়ে গিয়েছিল। বেলির হঠাৎ এমন পরিবর্তন দেখে রনি বলে, কি হয়েছে, এরকম চুপচাপ থাকো কেন? বেলি তখন বলে, জবা নামের মেয়েটা আছে না, সে আমাকে তার জীবনের সত্যি এক ঘটনা বলল, কিন্তু তুমি বিশ্বাস করবে না। বেলি সব ঘটনা খুলে বলে। বেলির মুখে এরকম ভূতের গল্প শুনে রনি হেসে উড়িয়ে দেয়, কিন্তু বেলি জানায় সে সত্যি বলেছে। তাছাড়া আমিও মাঝে মধ্যে তাদের কথা শুনতে পেয়েছি। রনি তখন বলে, তুমি সারাদিন তার সাথে সময় কাটিয়েছো, গল্প করেছো, তাই তুমি গল্পের ঘোরের মধ্যে চলে গিয়েছিলে, তাই তোমার এমন মনে হয়েছে। আর জবা তোমাকে বানিয়ে বানিয়ে এসব গল্প বলে বোকা বানিয়েছে। রনি বেলির কথার কোনো গুরুত্ব দেয় না।
এরপর রনি যখন গাড়ি নিয়ে অফিস যাচ্ছিল তখন তার কাছে মনে হয় পেছন সিটে যেন কেউ বসে ফিস ফিস আওয়াজ করছে। রনি গাড়ি থামিয়ে পেছন দিকে তাকালে কিছুই দেখতে পায় না। বিষয়টা তার কাছে কিছুটা অদ্ভুত লাগে। এরপর গাড়ি স্টার্টও নিচ্ছিল না, হঠাৎ করে গাড়িটাও নষ্ট হয়ে যায়। এর কিছুদিন পর হঠাৎ ঢাকার বাড়িতে বেলির মা অসুস্থ। তাই বেলি রনিকে বলে অনেকদিন হলো বাবার বাড়িতে যাওয়া হয় না, চলো যাই। কিন্তু রনি বলে তুমি গিয়ে ঘুরে আসো, আমি অন্য কোনো সময় যাব। এরপর বেলি কিছুদিনের জন্য ঢাকা বাবার বাড়ি চলে যায়। বাসায় এখন রনি একা। রনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়। এরপর হঠাৎ করেই তার জবার কথা মনে হয়। জবাও একা একা থাকে। তাই রনি খারাপ ইন্টেনশন নিয়ে জবার দরজায় গিয়ে নক করে। জবা দরজা খুললে রনি বলে আমি কি ভেতরে আসব? জবা তার মুখের ওপর না করতে পারে না, ভদ্রতার খাতিরে তাকে রুমে নিয়ে আসে। জবা বেলির কথা জিজ্ঞাসা করলে রনি জানায় সে মাকে দেখতে গিয়েছে। আর বেলির মুখে আপনার অনেক গল্প শুনেছি, আপনি নাকি ভালো চা বানাতে পারেন। জবা তখন তার জন্য চা গরম দিচ্ছিল। রনি তখন বলে আমার স্ত্রী খুব বোকা, সে যদি বোকা নাই হতো তাহলে কি আপনার বানানো ভূত পেতনির গল্প সে বিশ্বাস করত? জবা তখন বিরক্ত হয়ে বলে আমি ব্যস্ত আছি, আপনি এখন আসতে পারেন। রনি খারাপ মতলবে বলে আমি তো এখন তোমার কাছে আসবই, তুমি ভূত পেতনির গল্পের আড়ালে এখানে দেহ ব্যবসা করে বেড়াও, এই কথা সবাইকে জানিয়ে দেব। এসব বলে ব্ল্যাকমেইল করে জবাকে কাছে পেতে চাইছিল, তার সাথে ধস্তাধস্তি করছিল রনি। রনি অশ্লীল কাজ করতে চায়। তখন হঠাৎ করে অদৃশ্য কেউ একজন রনিকে ধাক্কা মেরে ফেলে দেয়। রনি প্রথমত বিষয়টা বুঝতে পারে না। সে আবার জবার দিকে যেতে নিলে অদৃশ্য কেউ একজন শরৎকে মারধর শুরু করে। জবা বলতে থাকে শরৎ ওকে ছেড়ে দাও, ও তো মরে যাবে। শরতের আত্মা তাকে মারছিল। রনিকে মারতে মারতে চিলেকোঠা থেকে ছাদে নিয়ে আসে। রনি বুঝতে পারছিল না তার সাথে কে লড়াই করছে। এরপর এক পর্যায়ে শরতের আত্মা রনিকে ছাদ থেকে ফেলে দেয়। রনি ছাদ থেকে পড়ে ওখানেই মারা যায়। পরের দৃশ্যে দেখি রনির মৃত্যুর জন্য পুলিশ জবাকে ধরে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আপনি স্বীকার করুন খুনটা আপনি করেছেন। বেলি পাশ থেকে বলে এই শয়তান মেয়েটাই আমার স্বামীকে মেরেছে, সে তার হাজব্যান্ড প্রেমিককেও মেরেছে, এখন আমার স্বামীকেও। কিন্তু জবা উত্তর দেয় রনিকে শরৎ মেরেছে। কিন্তু পুলিশ বলে বাংলোর পুরো বাড়ির সিসি ফুটেজ চেক করেছি, কোথাও শরৎকে দেখা যায়নি, সত্যিটা বলুন শরৎ তো বেঁচেই নেই, সে কিভাবে রনিকে মারতে পারে? কিন্তু জবা জানায় শরৎ আছে। পুলিশ বলে আচ্ছা ঠিক আছে, তাহলে শরৎকে ডাকুন, আমরাও তাকে দেখি। কিছুক্ষণ পর জবা খুব অদ্ভুত আচরণ করা শুরু করে, খুব ভয়ঙ্কর ভাবে অদ্ভুত সুরে বলতে থাকে আমি জবা, আমি শরৎ, রনিকে আমি খুন করেছি। বেলিকে বলে রনি তোমাকে ঠকাচ্ছিল, রনি জবার সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিল, তাই আমি তাকে মেরেছি। শরতের আত্মা জবার উপর ভর করেছে। কথাগুলো শরৎই বলছিল আমি জবা, আমি শরৎ। জবার এমন ভয়ঙ্কর রূপ, অদ্ভুত কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। রুমের ভেতরটা তখন কাঁপতে শুরু করে। এর কিছুক্ষণ পর জবা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর গল্প চলে আসে বর্তমানে। ডাক্তার সাংবাদিককে জানায় জবা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত। দীর্ঘদিন একা একা ডিপ্রেশন থেকে জবা পোস্ট ট্রমাটিক স্ট্রেস থেকে অসুস্থ বোধ করে। এই ধরনের রোগীর মধ্যে একাধিক ব্যক্তির পার্সোনালিটি বসবাস করে। জবার মধ্যে বাস করে শরৎ। অনেক সময় এই ধরনের রোগীর মধ্যে অলৌকিক শক্তি বিরাজ করে। জবার ভেতর জাগতিক ক্ষমতা ও শক্তি দুটোই বিরাজ করে। সাংবাদিক জবার সাথে দেখা করতে চায়। এরপর ডাক্তার সাংবাদিককে নিয়ে জবার বেডে যায়। জবাকে দেখতে কিছুটা অদ্ভুত লাগছিল। ঠিক তখন হঠাৎ করে সাংবাদিকের ফোনে একটা জরুরি কল আসে। তাই সময় দিতে না পেরে সাংবাদিক চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কিছু একটা টের পেয়ে সে দাঁড়িয়ে যায়। সাংবাদিক পেছন ঘুরতেই দেখতে পায় জবার পেছনে বসে আছে শরৎ। শরৎ সবসময় জবাকে চোখে চোখে রাখে। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। সবশেষে ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।